হ্যালো বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ারে আর একবার স্বাগত। তো আমাদের কথা অনুযায়ী ডেসক্রিপটিভ ইংলিশের পার্ট 5 নিয়ে আমি আবার এসেছি। পরপর আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ শেখানো হচ্ছে। তো এই প্রসঙ্গে আজকে আমি আগের এপিসোডগুলোতে, আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি যে এটা মিশন ইংলিশ এডুকেশন ফর এভরিবডি, মিশন ফ্রি ইংলিশ এডুকেশন ফর এভরিবডির অন্তর্গত আইএসসি পরিচালিত এসবি এডুকেশন ক্যারিয়ারের একটা প্রচেষ্টা। আশা করি এর মাধ্যমে পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্ট চাকরির পরীক্ষার্থীরা যারা চাকরি পেতে ইচ্ছুক গভর্নমেন্ট সার্ভিস, তারা একটু উপকৃত হবে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে অনেকের প্রশ্ন থাকবে, অনেকের প্রশ্ন আছে যে কেন আমরা তো প্রেসি, লেটার, রিপোর্টিং এই ধরনের হাই লেভেলের ইংরেজি লিখব, ডব্লিউবিসিএস বা আইএস বা মিসেলিনিয়াস ক্লার্কশিপে রিটেন ইংলিশ ডেসক্রিপটিভ ইংলিশ, তা আমরা এইভাবে টেন্স, ভয়েস, ক্লজ এইগুলো শিখবো কেন, কিসের জন্য? তো বলে রাখি অনেকের প্রশ্ন থাকে যে গাছের গোড়ায় না উঠে যদি ডোগায় ওঠা চেষ্টা করা হয় সেটা যেমন ব্যর্থ হয়, তেমনি ইংরেজি ভালো লিখতে গেলে বেসিক লেভেল থেকে তারপরে অ্যাডভান্স লেভেলে গেলে তবে সুবিধে হয়। তো আমাদের প্রচেষ্টা থাকবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলটা যাওয়া, যাতে আমাদের কোনো গ্যাপ না থাকে। এ প্রসঙ্গে বলে রাখি আমাদের তো অনলাইনে ক্লাস চলছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে আসতে। আর আমাদের এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত তথ্য দেওয়া আছে। কোনো ছাত্রছাত্রী যদি ইচ্ছুক থাকে তাহলে যোগাযোগ করতে পারে, কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারে। তো যাই হোক, আমি সরাসরি চলে যাই ডেসক্রিপটিভ ইংলিশ পার্ট 5-এর পাস্ট টেন্সটা শেখানোর জন্য। বোর্ডের দিকে যাওয়া যাক। পাস্ট টেন্স অতীতকাল। পাস্ট টেন্স আমরা পূর্বে টেন্সের 4টে পার্ট শিখে এসেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রেও এই একই আছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। তো এক্ষেত্রে আমি প্রথম ভার্ব দিয়ে শুরু করেছিলাম, কারণ কোনো বাক্য লেখার ক্ষেত্রে ভার্বের গুরুত্ব অত্যন্ত অসীম, তাই ভার্ব দিয়ে আমি শুরু করেছিলাম। তো ভার্বের ফর্মগুলো একবার জেনে নেওয়া যাক। প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল। তো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, এটাকে V1, V2, V3 এই যদি নাম দেওয়া হয় তাহলে আমাদের আজকের এই পাস্ট ফর্মটা নিয়ে কাজ করতে হবে। যেমন ডু, ডিড, ডান, এই পাস্ট ফর্মটি নিয়ে আমাদের কাজ করতে হবে। রাইট, রোট, রিটেন ইত্যাদি অনেক আছে এই পাস্ট ফর্মটা। ওকে, প্রেজেন্ট ফর্মও দরকার, সেটা কিভাবে দরকার, কোন কোন জায়গায় দরকার সেটা আমি দিয়ে বলছি। তো পাস্ট ইনডেফিনিট টেন্স, তো এই প্রসঙ্গে বলে রাখি পাস্ট ইনডেফিনিট টেন্সের আলোচনা করছি, কিন্তু এর আগের যদি কোনো প্রেজেন্ট টেন্সের কোনো ফর্ম বা কোনো কালের সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, লিঙ্কে আছে, নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্কে আছে, সেই অনুযায়ী আগের ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবে। তো যাই হোক, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট কাকে বলে না, আমরা কি দেখে বলব, যা কোনো কর্তা যদি কোনো কাজ, কর্তা যদি কোনো কাজ
করে থাকে, করেছিল বা করে থাকে, যা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ ছিল না, তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ কর্তা যদি কোনো কাজ অতীতে করে থাকে যার কোনো নির্দিষ্ট সময় উল্লেখ ছিল না। এই উদাহরণ নেওয়া যাক, তাহলে আমরা বুঝতে পারবো পাস্ট ইনডেফিনিট টেন্স কি। যেমন সে এটি করেছিল, হি ডিড ইট। আমি ইহা লিখিয়াছিলাম, আই রোট ইট। সে এখানে এসেছিল, হি কেম হিয়ার। এইরকম, অর্থাৎ ভার্বের অনলি সিম্পল পাস্ট টেন্সের ফর্মটা ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হবে। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তাহলে কর্তা প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে অনলি কর্তা প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখানে অন্য কোনো নিয়ম নেই। সমস্ত পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার প্লুরাল, সমস্ত ক্ষেত্রে V2 ফর্ম ব্যবহৃত হয়। ঠিক আছে, কর্তা প্লাস V2। দে ডিড ইট, আই ডু ইট, হি ডিড ইট, ইউ ডু ইট, উই ডু ইট, সমস্ত ক্ষেত্রেই ডিড ইট এইরকম পাস্ট ফর্মটা বসবে। তাহলে এই গেল পাস্ট টেন্স গঠন করার নিয়ম। এরপরে আমরা বুঝব পাস্ট টেন্সের ইনডেফিনিট ফর্মটা আনার নিয়ম কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, যে পাস্ট টেন্সটা বোঝার ক্ষেত্রে কর্তার আগে কি কি থাকবে, ক্রিয়ার সঙ্গে কতগুলো শব্দ থাকবে, কতগুলো শব্দ অংশ থাকবে, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কি শব্দগুলো সেগুলো? যেমন ত, ল, এইগুলো থাকবে, লেন, তেন, এই শব্দগুলো থাকবে। যেমন সে করত, হি ডিড ইট, সে বলল, হি টোল্ড ইট, সে যেত, হি ওয়েন্ট দেয়ার। এখানে নিয়মিত যদি যাওয়ার কথা হয় তাহলে হি উড গো দেয়ার, সেখানে উইলের সিম্পল পাস্ট ফর্মটা বসবে, সেটা আলাদা ব্যাপার। ওকে, অনলি পাস্ট ফর্মটা এখানে বসবে, এটা মনে রাখতে হবে। তো, লো, লেন, হ্যাঁ, তেমনি তিনি বললেন, তিনি খেলেন, হি এট, তিনি ইহা খেলেন, হি এট। অর্থাৎ ত, ল, লেন, তেন এগুলো যদি বোঝায় তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে ধরে নেব। তাহলে আমরা বাক্য একটা শুনলেই বুঝতে হবে যে সেটা পাস্ট ইনডেফিনিট। প্রথমে আমাকে বুঝতে হবে সেটা পাস্ট টেন্স কিনা, প্রেজেন্ট টেন্স কিনা, ফিউচার টেন্স কিনা। তারপর আমাকে বলতে হবে যে কি আছে, তেন আছে, ত আছে, বা ল আছে, বা লেন আছে, এরকম। তাহলে যদি এইগুলো থাকে তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এই বোঝার নিয়ম, এই করার নিয়ম হয়ে গেল। এবারে ইন্টারোগেশন, পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মটা আমরা কি করে করব? আমি খেয়েছিলাম, তাহলে আই এট। এবারে যদি ভাত থাকে তাহলে রাইস, যদি আমি ভাত খেয়েছিলাম থাকে তাহলে আই এট রাইস। ওকে, এবার এটা যদি ইন্টারোগেটিভ করা হয়, আমি কি ভাত খেয়েছিলাম?
তাহলে কি হবে, আমাদের খেয়াল রাখতে হবে এরটা পাস্ট টেন্স। এরটাকে যেহেতু পাস্ট টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে তাই ডু বা ডিডে আমাকে ডিড আনতে হবে, ইন্টারোগেশনের ক্ষেত্রে। তাহলে কি লিখবো আমরা, ডিড হি ইট রাইস, বা ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। তাহলে ইট হলো কেন, এখানে এট হলো না কেন, যেহেতু একবার ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেছে ইন্টারোগেশনের ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে সব সময় V1 হবে, মনে রাখতে হবে। দিস হ্যাজ টু বি রিমেম্বার্ড ভেরি কেয়ারফুলি। যখনই পাস্ট টেন্সের আমরা ইন্টারোগেশন করব তখনই ডিড আসবে, কিন্তু পরে প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট টেন্সে না, ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হবে, নট পাস্ট ফর্ম। কারণ কি, ডু ডিড এগুলো সবসময় পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নেয়, এরপরে প্রেজেন্ট, কখনো পাস্ট ফর্ম বসবে না। কারণ যেহেতু অক্সিলারি ভার্ব এবং যেহেতু পাস্ট টেন্সে একবার পাস্ট করা হয়ে গেছে, ডিড করা হয়ে গেছে, আর পাস্ট ফর্ম বসবে না, এটা মনে রাখতে হবে। ফলো তেমনি সে সেখানে গিয়েছিল, হি ওয়েন্ট দেয়ার। তাহলে এখানে যদি লিখি সে কি সেখানে গিয়েছিল, জিজ্ঞাসা, তাহলে এখানে লিখতাম কি ডিড হি গো দেয়ার, এই ইন্টারোগেশন হয়ে গেল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে তাহলে নিয়মটা আমাদের শেখা যাক। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ডিড, তারপরে কর্তা, তারপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে এই নিয়ম, পরে জিজ্ঞাসা অবশ্যই বসবে। তাহলে ডিড হি গো দেয়ার, নিয়মটা কি, ডিড তারপর কর্তা তারপর ভিউয়ার প্লাস অবজেক্ট। অর্থাৎ আমাদের ইন্টারোগেশন করতে, আই রোট ইট, ডিড আই রাইট ইট, হি গেভ ইট, ডিড হি গিভ ইট। অর্থাৎ সঙ্গে সঙ্গে রিটেন করার ক্ষেত্রে, স্পোকেন করার ক্ষেত্রে এগুলো আমাদের এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি। এ প্রসঙ্গে বলে রাখি, এ সম্পর্কে আমাদের প্রত্যেকটা যে আমি চ্যাপ্টার শেখাচ্ছি তার প্রচুর প্র্যাকটিস সেট আছে। পরবর্তীকালে আমাদের এই প্র্যাকটিস সেটগুলো পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেগুলো আমি বলে দেবো পরে। এই প্র্যাকটিস সেটে কেউ যদি প্র্যাকটিস করতে চাও, হাতে নাতে যতক্ষণ না করা হবে ততক্ষণ কিন্তু কেউ স্কিল হতে পারবে না, কেউ দক্ষতা অর্জন করতে পারবে না। এগুলো রুল, এই রুলগুলো প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি বলেছি 3 ভাবে শেখাবো। এক হচ্ছে রুলস, তারপরে স্ট্রক ওভার্স, তারপরে প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস will make a man perfect, practice will make a man perfect। তো সেই জন্য প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। প্র্যাকটিসটা করতে হবে আমাদের, এই প্রত্যেকটা বিষয়ের উপর প্র্যাকটিস সেট আছে। সেই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে আই এম শিওর যে কোনো অ্যাসপিরেন্ট পরীক্ষার্থী কয়েক দিনের চেষ্টাতেই সে কিন্তু ভালো ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এই ইন্টারোগেশন ফর্মটা হয়ে গেল। এই ইন্টারোগেশন ফর্মটা করতে হবে, শিখতে হবে। আচ্ছা, এর প্রসঙ্গে বলে রাখি যে মডাল দিয়ে যদি পাস্ট থাকে, হ্যাঁ, যেমন সে ইহা করতে পারত, মডালের ব্যাপারে আমি পরে আসবো, পরে আলাদা করে মডালসগুলো আলোচনা করবো এবং অন্যান্য ভিডিওতে। সে ইহা করতে পারত, হি কুড ডু ইট। এখানেও ইন্টারোগেশনের ক্ষেত্রে আসবে কুড হি ডু ইট। সে কি ইহা করতে পারত,
এখানে কিন্তু কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, যেহেতু অক্সিলারি ভার্ব আছে এখানে, এটা অক্সিলারি ভার্ব আছে। আগের ক্ষেত্রে কি হয়, ইন্টারোগেশন প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আনতে হয়, তাই আমাদেরকে ডিড আনতে হয়েছে। ওকে, তাহলে কুড হি ডু ইট, কুড হি ডু ইট, সে কি হয় করতে পারতো, ঠিক আছে। তেমনি I would go there, এটাও ইন্টারোগেশনে কি হবে, would I go there, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, খালি অক্সিলারি ভার্বটাকে সামনে এনে ইন্টারচেঞ্জ করে তাহলেই কিন্তু ইন্টারোগেশন হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখিয়ে দিই ব্যতিক্রম, যেমন ব্যতিক্রম বা মনে রাখার মতো দেখিয়ে দিই, আমি ইহা করেছিলাম, আই ডিড ইট। তাহলে এটা ইন্টারোগেশনের ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে ডিড যেহেতু পাস্ট টেন্স, ডিডটাকে ভাঙতে হবে ডিড ডু হিসেবে, এইভাবে ভাঙতে হবে, ডিড আই ডু ইট, ডুটা কিন্তু আনতে হবে, না হলে কিন্তু এটা হবে না। ডিড আই ইট বললেও কিন্তু বাক্য হবে না, এটা খেয়াল রাখতে হবে, ইট হ্যাজ টু বি রিমেম্বার কেয়ারফুলি। তো ডিড আই আর একটা ভার্ব দিতে হবে, কিন্তু ডিড আই ডু ইট, এইভাবে অতীতকালটা, অতীতের ইলেভেন টেন্সটা আমি আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব আমাদের প্র্যাকটিস সেটগুলো, কেউ যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে যোগাযোগ করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আছেই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার পরবর্তী ভিডিওগুলো পরপর টেন্স অনুযায়ী আমাদের যেমন সিরিয়াল চলছে সেই টেন্স অনুযায়ী পার্ট অনুযায়ী পরপর ডেসক্রিপটিভ ইংলিশটা শিখতে পারবে। ওকে, তো আজ আর দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করছি আজকে, ধন্যবাদ।